আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম একটু মনে করে দাও আমাকে। স্যার এমআরএনএ বলছিলাম। এমআরএনএ এর গঠন, এমআরএনএ এর গঠন নাকি এটা? একটু কথা না বললে কিভাবে হবে? একজন একটু রেসপন্স করো, কেউ একজন রেসপন্স করো আমার সাথে। হ্যাঁ স্যার, ওই 5টা আরএনএ এর প্রকারভেদ দেখাইয়া তারপর এমআরএনএ শুরু করছিলেন গঠন। এমআরএনএ এর গঠন শুরু করছিলাম, কিন্তু এটার নোট তো দেই নাই না? না না স্যার নোট হালকা তো একটু গ্রুপে দেখাইছিলেন। দিছিলেন স্যার, আমাদের লিখে নিতে বলছিলেন এমআর। ও তাহলে এমআরএনএ নোটটা গ্রুপে দিয়ে দিছি। জি স্যার। আর এমআরএনএ এর গঠনটা বুঝিয়ে দিছিলাম, ওটা নিয়ে আর কোনো বোঝার কিছু বাকি ছিল? এমআরএনএ এর যে 7টা অঞ্চল, সেই 7টা অঞ্চল সম্পর্কে কি বুঝিয়ে দিছিলাম? না বুঝিয়ে তো নোট গ্রুপে দেওয়ার কথা না, আমার তো মনে হয় বুঝিয়ে দিছিলাম। হ্যাঁ স্যার বলছিলেন স্যার যে বুঝিয়ে দিয়েছিলেন স্যার। স্টপ কোডন ওগুলো। আচ্ছা, প্রয়োজন বোধে আর একবার একটু কথা বলি না? বলবো আর কথা, নাকি না টিআরএনএ নিয়ে কথা বলবো? স্যার বলেন টিআরএনএ নিয়ে বললেই হয় আমার মনে হয়। এমআরএনএ নিয়ে আর বলা লাগবে না তাহলে? বলেন আমার তো লাগছে না। আচ্ছা, আরেকজন যেন কি বলতেছে একটু কথা বলতে। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকো, শুনতে থাকো। এটা ধরো একটা ডিএনএ। এই ডিএনএটার যদি প্যাচ খুলে দেওয়া হয়, মনে করো এই হচ্ছে তার 2টা সুতা। প্রত্যেকটা সুতায় অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, এগুলো সব নিউক্লিওটাইড। একটা সুতা যদি 3 to 5 হয়, অন্য সুতাটা হবে 5 to 3। প্রত্যেকটা নিউক্লিওটাইডের ভিতরে একটা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে। যদি মনে করি এটাতে অ্যাডেনিন আছে, তাহলে এটাতে আছে থাইমিন। গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে থাইমিন। এইভাবে বেস গুলো থাকে। নিউক্লিওটাইডের ভেতরে নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো এইভাবে থাকে, এবং এদের মধ্যে আবার আড়াআড়ি ভাবে বন্ধন থাকে, এই যেভাবে থাকে। এই জিনিসটাকে বলা হয় বেস সিকোয়েন্স। একটা পদ্ধতি আছে যাকে বলে ট্রান্সক্রিপশন। সেই পদ্ধতির মাধ্যমে এই ডিএনএ এর যে সুতাটা আছে 3 to 5, সেই সুতা থেকে একটা আরএনএ তৈরি হয়। মনে করো এই সুতাটা 3 to 5, আর এটা মনে করো 5 to 3। এই সুতাটা 3 to 5, অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এরকম মনে করো সুতাটা আছে, 2টা সুতা। এই যে সুতাটা 3 to 5, তার বিপরীতে একটা আরএনএ তৈরি হতে থাকে। একটা এনজাইম আছে যার নাম আরএনএ পলিমারেজ এনজাইম। সেই সুতাটা এসে এই 3 to 5 সুতাটার উপরে বসে, সেই এনজাইমটা বসে এরকম সামনের দিকে হাঁটতে থাকে। যতটুকু দূর সে হেঁটে যায়, ততটুকু দূর একটা আরএনএ তৈরি করতে করতে যায় এই ডিএনএটার বিপরীতে। কিভাবে? ডিএনএ এর বিপরীতে যদি অ্যাডেনিন থাকে, তাহলে এখানে সে একটা নিউক্লিওটাইড এনে দাঁড় করিয়ে দেয় যার মধ্যে থাকে ইউরাসিল। অ্যাডেনিনের বিপরীতে থাইমিন আসার কথা, কিন্তু এটা তো আরএনএ, আরএনএর মধ্যে থাইমিন থাকে না, তাই ইউরাসিল আসে। থাইমিনের বিপরীতে অ্যাডেনিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন। এইভাবে একটা আরএনএ তৈরি করতে করতে সে উপরের দিকে হাঁটতে থাকে। যতটুকু হেঁটে যায় ততটুকু দূরে একটা আরএনএ তৈরি করে। এই যে আরএনএটা তৈরি করলো, এই আরএনএটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই আরএনএর ভিতরে ডিএনএ তে যে বেস সিকোয়েন্স গুলো ছিল, সেই বেস সিকোয়েন্সের মধ্যে যে একটা গোপন বার্তা বা তথ্য ছিল, সেটা ওর মধ্যে চলে আসছে। এই আরএনএটা তৈরির পরে ওই ডিএনএ এর ভেতর থেকে বের হয়ে আসে, এরকম বের হয়ে আসে। যখন বের হয়ে আসে, তখন খেয়াল করো এই যে দিকটা, এই যে আরএনএটা তৈরি হচ্ছে, এটা এই ডিএনএটার উল্টা ভাবে তৈরি হবে। কিভাবে? এই ডিএনএর যে সুতাটা, যেটা কপি করে এই আরএনএটা তৈরি হচ্ছে, এই সুতাটা নিচের দিকে আছে 3 প্রাইম,
কিন্তু যেটা আরএনএ তৈরি হবে এই সূত্রটা নিচের দিকে থাকবে 5 প্রাইম, উপরের দিকে থাকবে 3 প্রাইম। উল্টা ভাবে তৈরি হয়। কিভাবে উল্টা ভাবে হয় কিভাবে? এই ডিএনএটার যে সুতা, তার ভিতরে নিউক্লিওটাইডের ভিতরে শর্করাটা যদি এরকম থাকে অক্সিজেন উপরের দিকে, কিন্তু যে আরএনএটা তৈরি হয় তার ভিতরে শর্করাটার অক্সিজেন থাকে নিচের দিকে, তাহলে তো উল্টা হয়ে যায়। এই পদ্ধতিটার নাম ট্রান্সক্রিপশন, তবে সেটা আমি আরো পরে আলোচনা করব। শুধু এইটুকু মনে রেখো, মেসেঞ্জার আরএনএ হচ্ছে এমন আরএনএ যেটা ডিএনএ থেকে তৈরি হয়, এবং এটার ভিতরে ডিএনএ এর মধ্যে যে জেনেটিক সিকোয়েন্স আছে, জেনেটিক বার্তা আছে, সেটা এই আরএনএ এর মধ্যে লুকানো থাকে। সেই জন্য এই আরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই আরএনএটা যখন বের হয়ে আসে ডিএনএ এর ভেতর থেকে, তখন এই 5 প্রাইম প্রান্তটা প্রথমে বের হয়, এই জন্য 5 প্রাইম প্রান্তটাকে বলে হেড। 3 প্রাইম প্রান্তটা পরে বের হয়, এই জন্য 3 প্রাইম প্রান্তটাকে বলে টেইল। আর এইভাবে বেস সিকোয়েন্স গুলো থাকে। মনে করো এই আরএনএটাই এই আমি দেখাচ্ছি, এই হচ্ছে সেই আরএনএটা। এটার 5 প্রাইম প্রান্তটা হচ্ছে হেড, 3 প্রাইম প্রান্তটা হচ্ছে টেইল। তৈরির পরে এই মেসেঞ্জার আরএনএ এর 5 প্রাইম প্রান্তে একটা অতিরিক্ত গুয়ানিন এসে লাগে। এই গুয়ানিনটার জন্য ডিএনএ এর মধ্যে কোনো নিউক্লিওটাইডের বিপরীতে তৈরি হচ্ছে এমন না। যেমন এখানে ইউরাসিল, এই মনে করো সেই ইউরাসিল, এই মনে করো অ্যাডিনিন, এই মনে করো গুয়ানিন, এই মনে করো সাইটোসিন, এই মনে করো সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, সাইটোসিন। এইগুলো সব তৈরি হয়েছে ডিএনএ এর যে সুতাটা কপি করছে সেই অনুযায়ী, কিন্তু এই গুয়ানিনটা সেই অনুযায়ী তৈরি হয় না, এটা অতিরিক্ত। এই আরএনএটা তৈরির পরে গুয়ানিনটা এসে অতিরিক্ত 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়। এই জন্য এইটাকে বলা হয় গুয়ানিন ক্যাপ। যখন আরএনএটা তৈরির পরে বের হয়ে আসে, এই ঘটনাটা তো ঘটে কোষের নিউক্লিয়াসের মধ্যে। এটা ধরো কোষ, আর এটা ধরো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, সেখানে তৈরি হয় আরএনএ। তৈরির পরে ওই আরএনএটা তো নিউক্লিয়াসের ভেতর থেকে বের হয়ে আসবে। যখন বের হয়ে আসে তখন যেন এই আরএনএ এর মধ্যে যে বেস সিকোয়েন্স আছে, গোপন বার্তা আছে, সেটা কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হয়, সেইটা নিশ্চিত করে এই গুয়ানিন। পেছনের গোপন বার্তাটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্যই অতিরিক্ত গুয়ানিন যেটা 5 প্রাইম প্রান্তে লাগানো থাকে ওটাকে বলে ক্যাপ, গুয়ানিন ক্যাপ। আর এই লেজ যেটা, সেখানে অনেকগুলো অ্যাডিনিন অতিরিক্ত এসে লাগে পরে, এই আরএনএটা তৈরি হওয়ার পরে কিন্তু এই ঘটনাটা ঘটে। ক্যাপ আর এই টেইল পরে তৈরি হয়, এবং এইটুকু তৈরির পেছনে ওই ডিএনএ এর ভেতরে কি বেস সিকোয়েন্স ছিল না ছিল ওটার উপর নির্ভর করে না, এটা আলাদা। এটাকে বলে পলি এ টেইল। যেহেতু অনেকগুলো অ্যাডিনিন আছে তাই পলি মানে বহু। তাহলে প্রত্যেকটা আরএনএ এর একটা 5 প্রাইম প্রান্তে গুয়ানিন ক্যাপ থাকে, আর 3 প্রাইম প্রান্তে পলি অ্যাডিনিন টেইল থাকে। এছাড়া আরো কি কি থাকে সেটা একটু শোনো। এই আরএনএটা যখন, ধরো এই হচ্ছে আরএনএটা, বড় করে যদি দেখো, মোটা করে আঁকলাম, বেস গুলো আছে। এই হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, অ্যাডিনিন, ইউরাসিল, অ্যাডিনিন, অ্যাডিনিন, সবশেষে লেজ। এই মনে করো আরএনএটা, এটা 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত। এই আরএনএটা গিয়ে ঢোকে রাইবোজোমের মধ্যে। রাইবোজোমের যে ছোট সাব ইউনিট আছে তার ভিতরে গিয়ে ঢোকে, প্রথম লাগে, তারপরে বড় সাব ইউনিটটা এসে ওর উপরে চেপে বসে। তারপর এই যে মেসেজটা আছে গোপন, এটা পড়তে শুরু করে রাইবোজোম। কিন্তু কথা হচ্ছে এগুলোকে বলে কোডন। 3টা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার পাশাপাশি থাকলে তাকে বলে একটা কোডন, যার মধ্যে একটা গোপন অর্থ আছে। এটা একটা কোডন, এটা আরেকটা কোডন, এটা আরেকটা কোডন, এটা আরেকটা কোডন।
তিনটা করে পাশাপাশি অবস্থিত নাইট্রোজেন যুক্ত ক্ষার দিয়ে যে তিনটা নিউক্লিওটাইড, এই তিনটা নিউক্লিওটাইডকে বলে একটা কোডন। এই তিনটার মধ্যে একটা গোপন বার্তা আছে। যেমন আমরা অনেক সময় লিখি ক্যাট মানে বিড়াল, ইঁদুর, মাদুর, বাদুর, প্রত্যেকটা 3 লেটার বিশিষ্ট, তার প্রত্যেকটার একটা অর্থ আছে, খুব মিনিংফুল। ঠিক তেমনি তিনটা করে নিউক্লিওটাইড পাশাপাশি আছে যাদের একটা মিনিং আছে, অর্থ আছে। এই তিনটা নিউক্লিওটাইডকে বলে কোডন। একটা এমআরএনএর মধ্যে অনেকগুলো কোডন থাকে, সবগুলো কোডনকে একসাথে বলে কোড। কোড মানেই হচ্ছে গুপ্ত সংকেত। রাইবোজোমের দায়িত্ব হচ্ছে ওই কোডনগুলো পড়বে। কিন্তু কথা হচ্ছে যে সবার প্রথম AUG এই কোডনটা সে পড়ে, এর আগে অন্যান্য কোডন থাকলেও সে পড়ে না। AUG এই কোডনটা সে প্রথম পড়বে, এই জন্য এই কোডনটাকে বলা হয় কি কি কোডন? সূচনা করুন। স্টার্ট করো। হ্যাঁ, স্টার্ট কোডন বা সূচনা কোডন, সেটা হচ্ছে এই। কিন্তু তার আগে যে জায়গাটুকু সে পড়লো না, এই জায়গাটা এখানে একটা কেন আরো 10টা কোডনও থাকতে পারে যে পড়লো না সে। রাইবোজোম যতক্ষণ পর্যন্ত স্টার্ট কোডন না পাবে সামনে হাঁটতে থাকবে। তাহলে স্টার্ট কোডনের আগের যে জায়গাটুকু সে পড়ে না, ওই জায়গাকে বলে নন কোডিং অঞ্চল 1, আর এটা তো হচ্ছে গুয়ানিন ক্যাপ। সবার প্রথম থাকে গুয়ানিন ক্যাপ, ওটা বাদ। তারপর নন কোডিং অঞ্চল 1, তারপরে এটা হচ্ছে স্টার্ট কোডন, এই যেটা স্টার্ট কোডন। তারপরে স্টার্ট কোডন থেকে পড়া শুরু করে, প্রত্যেকটা কোডন সামনের দিকে পড়তে থাকে। এক একটা কোডন পড়ার সাথে সাথে এই রাইবোজোমের মধ্যে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড ঢোকে। কিভাবে ঢোকে সেটা নিয়ে পরে কথা বলবো। তারপর সেই অ্যামাইনো অ্যাসিড গুলো এই রাইবোজোমের মধ্যে জোড়া লাগে, জোড়া লেগে তৈরি হয় প্রোটিন। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। একটা কোডন পড়ার সাথে সাথে একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকবে, আর একটা কোডন পড়ার সাথে সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড ঢুকবে। এইভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড ভেতরে ঢোকে রাইবোজোমের, আর জোড়া লেগে প্রোটিন তৈরি হতে থাকে। তাহলে এই সেই কোডন গুলো যেগুলো সে পড়বে আর একটা একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকবে। কিন্তু এক পর্যায়ে যখন এই কোডনটা চলে আসবে UAA, এরকম আরো 2টা কোডন আছে UAG, আরেকটা আছে UGA। এই তিনটা কোডনকে বলা হয় স্টপ কোডন বা সমাপ্তি কোডন। এই তিনটা কোডনের কোন একটা কোডন যদি আইসা হাজির হয়, তাহলে ওখানে পড়া শেষ করে, ওখান থেকে রাইবোজোম 2টা খুলে আলাদা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে স্টপ কোডন। আর মাঝখানের এই জায়গাটা স্টার্ট কোডন আর স্টপ কোডন, তার মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে একটা কেন 100টা কোডনও থাকতে পারে, ওই জায়গাটাকে বলে কোডিং অঞ্চল। কোডিং অঞ্চল। মিউট করো, কে যেন আনমিউট আছো, মিউট করো। স্টার্ট কোডন আর স্টপ কোডন, এর মাঝখানের বড় লম্বা যে জায়গাটা যেখানকার কোডন গুলো সে পরে আর অ্যামাইনো অ্যাসিড ঢুকতে থাকে, সেই জায়গাটাকে বলে কোডিং অঞ্চল। তারপরে স্টপ কোডন চলে আসলো। কিন্তু এমন তো হতে পারে যে স্টপ কোডন আসার পরেও এই লেস বাদ দাও, লেস বাদ দিয়ে মাঝখানে আরো অনেকগুলো জায়গা ছিল, এখানে অনেকগুলো কোডন ছিল, সে পড়তে পারতো কিন্তু পারে না স্টপ কোডন চলে আসার কারণে। স্টপ কোডন আসলে সামনে যতখানি আরো খালি থাকুক, পড়া বাকি থাকুক, সে তো আর পড়বে না। ওই জায়গাটাকে বলা হয় নন কোডিং অঞ্চল 2।
অঞ্চল 2, আর সবশেষে হচ্ছে টেইল, পলি এ টেইল অঞ্চল। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, একটা এমআরএনএ তে 7টা অঞ্চল আছে, 7টা অঞ্চল একটা এমআরএনএ এর মধ্যে। কি কি? সবার প্রথম হচ্ছে জি ক্যাপ অঞ্চল, এখানে মাত্র একটা গুয়ানিন থাকবে, আর কিছু না। তারপরে হচ্ছে মনে করো স্টার্ট করুন। স্টার্ট কোডন আসার আগে আরো আছে, এই মনে করো স্টার্ট কোডন এ ইউ জি স্টার্ট কোডন, কিন্তু এই জায়গাটুকু নন কোডিং অঞ্চল 1, হ্যাঁ নন কোডিং অঞ্চল 1, এই হচ্ছে স্টার্ট কোডন। স্টার্ট কোডন দিয়ে পড়া শুরু হবে, সামনে যতগুলো কোডন আছে সে পড়বে পড়বে পড়বে। এগুলো হচ্ছে কোডিং অঞ্চল। হ্যাঁ, এটার নাম হচ্ছে কোডিং অঞ্চল। তারপর যেই মাত্র স্টপ করুন। ইউএজি অথবা ইউএএ অথবা ইউজিএ এর যে কোনো একটা যদি চলে আসে, আর তো পড়বে না, তাহলে এটাকে আমি বলবো স্টপ কোডন অঞ্চল, যেখানে স্টপ কোডনটা থাকে। তারপরে যেটুকু বাকি থাকলো লেজের আগ পর্যন্ত, নন কোডিং অঞ্চল 2, নন কোডিং রিজন 2, হ্যাঁ নন কোডিং রিজিয়ন 2। আর সবশেষে থাকলো লেজ, অ্যাডিনিন 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 দিয়ে তৈরি পলি এ টেইল অঞ্চল। এই সবকিছু মিলে 7টা অঞ্চল হয়েছে। দেখো 1 2 এই 3 4 5 6 7। তাহলে একটা এমআরএনএ তে কয়টা অঞ্চল থাকে? 7টা। এইটাই বর্ণনা দেওয়া হয়েছে। যারা আগের ক্লাসে ছিল না বা বোঝো নাই, তাদের কি আর এখন আর অসুবিধা আছে? কথা বলো। ঠিক আছে, না স্যার। এবার শোনো, আমরা আরেকটা আরএনএ পড়বো। এই আরএনএটার নাম হচ্ছে টিআরএনএ। আজকের পড়া হচ্ছে এখান দিয়ে শুরু। টিআরএনএ যার ফুল মিনিং হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ। শোনো, এই যে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোম যখন এর উপরে চেপে বসে, এবং কোডনগুলো পড়ে, তখন এই একটা কোডন পড়ার সাথে সাথে রাইবোজোমের মধ্যে একটা করে অ্যামাইনো অ্যাসিড ঢোকে। এরকম অ্যামাইনো অ্যাসিড নামক একটা উপাদান এই রাইবোজোমের চারপাশে আছে। অ্যামাইনো অ্যাসিড এটা একটা এমন রাসায়নিক পদার্থ যার সাধারণ সংকেত এরকম। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, RCHNH2COOH। এখানে আর এর মানটা হচ্ছে একটা এলিফ্যাটিক চেইন। এটা কখনো CH3 হতে পারে, কখনো এমন হতে পারে যে CH2 তারপরে CH3, আরো লম্বা চেইনও হতে পারে। এই আর এর মান চেঞ্জের হয়ে গেলে অ্যামাইনো অ্যাসিডের নামও চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাকিটুকু সেম সবার। RCHNH2COOH এটা অ্যামিনোমূলক, এটা কার্বক্সিল মূলক। আর এর মানের উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডের নাম আলাদা আলাদা হয়। কোনটার নাম গ্লাইসিন,
কোনটার নাম অ্যালানিন, কোনটার নাম লিউসিন, কোনটার নাম সিরিন, ইত্যাদি ইত্যাদি। এই আর এর মানটা শুধু আলাদা এক একজনের, আর বাকিটা সবার সেম। এই অ্যামাইনো অ্যাসিড গুলো ঘুরতে থাকে এই রাইবোজোমের মধ্যে। মনে করো এটা গ্লাইসিন, এটা লিউসিন, এটা সিরিন, এটা মিথিওনাইন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, এরকমের প্রায় 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। একটা কোডন পড়ার সাথে সাথে একটা অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের মধ্যে ঢুকবে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড একা একা রাইবোজোমের মধ্যে ঢুকতে পারে না। এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে আরেক রকমের আছে, আরএনএ আছে, দেখতে এরকম পেঁচানো এরকম, এটাও এক ধরনের আরএনএ, এই সব জায়গায় ঘুরতেছে। এই আরএনএ গুলোর দায়িত্ব হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে রাইবোজোমের মধ্যে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যায় সেটা পরে বলছি। এই আরএনএ গুলো যে পেঁচানো দেখতে পাচ্ছ, এগুলোর নামই ট্রান্সফার আরএনএ, যার কাজ হচ্ছে এই রাইবোজোম যখন এমআরএনএ এর কোডন গুলো পড়ে প্রোটিন তৈরি করার জন্য, তখন এই আরএনএ এই অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে রাইবোজোমের মধ্যে নিয়ে যায়। আর রাইবোজোম তখন তার ভেতরে বসে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে প্রোটিন বানায় দেয়। প্রোটিন বানানোর পদ্ধতিটাকে বলে ট্রান্সলেশন। কারণ ওই যে গোপন বার্তাটা সে পড়ে, পাঠ করে, ট্রান্সলেট করে, আর সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড ভেতরে ঢুকায় নিয়ে নিয়ে তারপর প্রোটিন তৈরি করে। এই জন্য প্রোটিন তৈরির পদ্ধতিটাকে কি বলে? ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন কালে যে আরএনএ ওই অ্যামাইনো অ্যাসিডটাকে রাইবোজোমের মধ্যে নিয়ে যায়, সেই আরএনএ এর নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ দেখতে এরকম। নোট যখন দিব তখন তোমরা লিখবে, এটা নোট মনে হয় করা লাগবে না তোমাদের, এখন খালি বুঝে নাও। এটা নোট আমি দিয়ে দেবো না গ্রুপে, সেখান থেকে দেখে নিবা, লিখে নিতে পারবা। নাকি দিয়ে দিয়েছি অলরেডি? দিছেন স্যার টিআরএনএ নোট দিয়ে দিয়েছি না? হ্যাঁ স্যার। তাহলে আর সমস্যা নাই, খালি এখন বুঝে নিলেই চলবে। যদিও আরএনএ তো একটা সুতা, লম্বা সুতা এরকম, তবে এই আরএনএটা ডিএনএ থেকে তৈরি হয় না। এই আরএনএটা কোষের সাইটোপ্লাজমে বসে তৈরি হয়, নিজে নিজে তৈরি হয়। আগেরটা তো দেখছো ডিএনএ থেকে হয়, মেসেঞ্জার আরএনএ, এটা তা নয়, এটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয়। এবং এই আরএনএটার অবশ্যই এক প্রান্ত থাকবে 5 প্রাইম, আর এক প্রান্ত থাকবে 3 প্রাইম, এবং যথারীতি আগের মতো অ্যাডিনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন, ইউরাসিল, ইত্যাদি ইত্যাদি বেস থাকবে। তবে একটা কন্ডিশন আছে, সব জায়গায় যা খুশি তুমি নিউক্লিওটাইড বেস দাও, 3 প্রাইম প্রান্তের লাস্ট 3টে নিউক্লিওটাইড সবসময় একই থাকবে সব ট্রান্সফার আরএনএ, সেটা হচ্ছে CCA। সবার শেষ প্রান্তে এ থাকবে অ্যাডেনিন, তারপরে একটা সাইটোসিন, তারপরে হচ্ছে সাইটোসিন। এটা ফিক্সড। 3 প্রাইম প্রান্তের সর্বশেষ 3টা নিউক্লিওটাইড সবসময় এরকম হবে, এটার মধ্যে অ্যাডেনিন, এটা সাইটোসিন, এটা সাইটোসিন, আর বাকিগুলো তুমি তোমার মতো যা খুশি তাই দিতে পারবে। আর এই ট্রান্সফার আরএনএটা কিন্তু এরকম সোজা থাকে না, এই সুতাটাই পেঁচিয়ে ভাঁজ হয়ে এইভাবে থাকে। দেখো এরকম, দেখছো কিভাবে আঁকছি পেজটা?
ট্রান্সফার আরএনএ এর গঠনটা হচ্ছে এরকম, ওই সুতাটাই ভাঁজ হয়ে এরকম তৈরি করে, এবং এমন ভাবে এটা স্ট্রাকচার তৈরি হয়, এই যে দুইটা প্রান্ত, একটা মাথা একটু ছোট আর একটা লম্বা, সবসময় 5 প্রাইম প্রান্তটা হয় খাটো আর 3 প্রাইম প্রান্তটা হয় লম্বা। এখানেই সর্বশেষ তিনটা নিউক্লিওটাইড হবে, অ্যাডিনিন, সাইটোসিন আর সাইটোসিন। এই প্রান্তটা দিয়েই অ্যামাইনো অ্যাসিডটাকে ও ধরে। মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, মনে করো এই অ্যামাইনো অ্যাসিডের নাম গ্লাইসিন। 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে, গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, সিরিন, থ্রিওনাইন, সিস্টিন, মিথিওনাইন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনালানিন, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, এরকমের 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। সাধারণ সংকেত হচ্ছে আর, সি, এইচ, এন, এইচ টু, সি, ডাবল এইচ। এটা হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিডের জন্য কমন। এই অ্যামাইনো অ্যাসিডটাকে ও ধরে। একটা এনজাইম আছে যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এটা একটা এনজাইম। এই এনজাইমটা এটিপি এর সাহায্যে এই অ্যামাইনো অ্যাসিডটাকে এই ট্রান্সফার আরএনএর 3 প্রাইম প্রান্তের সাথে আটকায় দেয়, এর সাথে যুক্ত করে দেয়। তারপরে ট্রান্সফার আরএনএ গিয়ে ওই রাইবোজোমের মধ্যে ঢোকে। কিভাবে ঢোকে জানো, সেটাও একটু বলি। এই ধরো মেসেঞ্জার আরএনএ, এটা মেসেঞ্জার আরএনএ। সবসময় মেসেঞ্জার আরএনএর 5 প্রাইম প্রান্তটা থাকবে সামনের দিকে, 3 প্রাইম প্রান্তটা থাকবে পিছনের দিকে। এই মনে করো একটা কোডন এ ইউ জি, এটা একটা কোডন, স্টার্ট কোডন। এটাই মনে করো, এই মনে করো রাইবোজোমের ছোট সাব ইউনিটটা এখানে আছে, আর এই মনে করো বড় সাব ইউনিটটা এখানে আছে। যখনই কোনো একটা কোডন সে পড়বে, মেসেঞ্জার আরএনএ এটাকে বলে কোডন, তখনই এই ট্রান্সফার আরএনএ এই যে ভাঁজ, এই ভাঁজগুলোকে বলে লুপ। লুপ, লুপ মানে ভাঁজ বা ফাঁস। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা, 4টা লুপ থাকে একটা ট্রান্সফার আরএনএর মধ্যে। এই যে লুপটা, যে লুপটা 3 প্রাইম আর 5 প্রাইম প্রান্তের একদম বিপরীতে থাকে, এই লুপটার ঠিক মাঝখানে 3টা নিউক্লিওটাইডকে বলে অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন। আসলে এই ট্রান্সফার আরএনএটা, এটাও তো অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এই যে মনে করো অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, এরকম এক একটা ট্রান্সফার আরএনএর ভেতরে প্রায় 75 থেকে 90টা পর্যন্ত নিউক্লিওটাইড থাকে। কয়টা বলছি বলো? 75 থেকে 90। একটা ট্রান্সফার আরএনএর মধ্যে এই পুরোটা জুড়ে তুমি প্রায় 75 থেকে 90টা নিউক্লিওটাইড পাবা। তার মধ্যে এই 3 প্রাইম টু 5 প্রাইম যে সুতা, তার বিপরীতে যে ভাঁজ বা লুপ আছে, তার ঠিক মাঝখানে পাশাপাশি অবস্থিত 3টা নিউক্লিওটাইডকে বলা হয় অ্যান্টিকোডন। এক একটা ট্রান্সফার আরএনএ এর অ্যান্টিকোডন এক এক রকম। মনে করো এই ট্রান্সফার আরএনএ এর অ্যান্টিকোডন সিসিসি। আর একটা ট্রান্সফার আরএনএ এর অ্যান্টিকোডন মনে করো এই ইউজিসি। এক একটা ট্রান্সফার আরএনএ এর অ্যান্টিকোডন এক এক রকম।
এটা মনে করো ইউ এ সি, এইগুলোকে বলা হয় এন্টিকোডন। কোষের মধ্যে প্রায় 64 ধরনের টিআরএনএ আছে। কত রকমের? 64 রকম। 64 রকমের। আর অ্যামাইনো অ্যাসিড আছে 20 রকমের। অ্যামাইনো অ্যাসিড আছে কয় রকম? 20 রকম। আর টিআরএনএ আছে 64 রকম। এই টিআরএনএ এর রকমটা নির্ভর করে এই অ্যান্টিকোডনের উপর, আর অ্যামাইনো অ্যাসিডের রকমটা নির্ভর করে আর এর মানের উপর। ওই যে বলেছি আর সিএইচ NH2 COOH, এই আর এর মানের উপর নির্ভর করে অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। আর টিআরএনএ এর প্রকারভেদ নির্ভর করে এই অ্যান্টিকোডনের উপর। অন্যান্য জায়গায় কি আছে না আছে ওটা দরকার নাই, এটা তো নির্দিষ্ট ACC। আর অ্যান্টিকোডনটা এক এক টিআরএনএ এর এক এক রকম। সেই জন্য যেহেতু অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম, টিআরএনএ এর সংখ্যা বেশি। তো মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড লিখলাম এখানে গ্লাইসিন, সবগুলো অ্যামাইনো অ্যাসিড যদি আমি লিখি গ্লাইসিন, অ্যালানিন, মনে করো লিউসিন, সিরিন, এরকম মনে করো অ্যামাইনো অ্যাসিড গুলো আমি লিখলাম। তখন দেখা যাবে বুঝতে পারছো, এই গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ওই রাইবোজোমের কাছে নিয়ে যাওয়ার জন্য হয়তো 2টা বা 3টা বা কখনো কখনো 1টা বা কখনো কখনো 4টা পর্যন্ত টিআরএনএ দায়িত্বপ্রাপ্ত থাকে। যেমন মনে করো যে অ্যামাইনো অ্যাসিডের নাম গ্লাইসিন, এই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাওয়ার জন্য দেখা গেল GGU, GGC, GGA, তারপর হচ্ছে GGG, এই 4টা অ্যান্টিকোডন যুক্ত যে কোনো টিআরএনএ, এই অ্যান্টিকোডন অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, এর যে কোনো অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ এই গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে নিয়ে যাবে রাইবোজোমের কাছে। এই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ গুলো গ্লাইসিন ব্যতীত অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু কখনো ধরে নিয়ে যাবে না। আবার মনে করো যে এটার নাম হচ্ছে লিউসিন, ওর জন্য 2টা টিআরএনএ বরাদ্দ আছে। মনে করো UUA, আবার UUG, এই 2টা অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ এর যে কোনোটাই যখন আসবে সেই টিআরএনএ শুধুমাত্র লিউসিনকেই নিয়ে যাবে, অন্য কাউকে নিয়ে যাবে না। এইভাবে মোট 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 64টা টিআরএনএ বরাদ্দ আছে। সেটার একটা চার্ট আছে তোমাদের বইতে, আমি দেখাবো অনেক। আমার এই কথাগুলো কি তোমরা বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না? জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ঘটনাটা কিভাবে ঘটে। ধরো এমআরএনএ তো এরকম ঢুকছে, প্রথম কোডন হচ্ছে AUG। এই কোডনটা পড়ার সাথে সাথে যে টিআরএনএ এর মধ্যে এর বিপরীত অ্যান্টিকোডন আছে সেই টিআরএনএটাকে রাইবোজোম ডাকবে। এর বিপরীত অ্যান্টিকোডন কোনটা?
এ এর বিপরীতে কি? ইউ। ইউ এর বিপরীতে কি? এ। জি এর বিপরীতে কি? সি। এটা তো আমরা জানি। বেস পেয়ারিং প্রিন্সিপালটা আমরা জানি না? অ্যাডিনিনের বিপরীতে ইউরাসিল, থাইমিন তো আসতে পারবে না। অথবা ইউরাসিলের বিপরীতে কি? অ্যাডিনিন। গুয়ানিনের বিপরীতে কি? সাইটোসিন। সাইটোসিনের বিপরীতে কি? গুয়ানিন। এটা তো আমরা সবাই জানি। বেস জি পেয়ারিং স্যার। প্রিন্সিপাল। যখনই এই কোডনটা পড়বে, রাইবোজোমের এমআরএনএ এর ভেতরে এই কোডনটা যখন পড়বে এ ইউ জি, তখন তার বিপরীত অ্যান্টিকোডন আছে, এই অ্যান্টিকোডন আছে যে টিআরএন এর মধ্যে। এ এর বিপরীতে ইউ, ইউ এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি। ওই টিআরএনএটাকে সে ডাকবে রাইবোজোম। ডাকলে পরে ওই টিআরএন এর জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা বরাদ্দ আছে, আমি তো বলছি যে কোন টিআরএন এর মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে ওই ট্রান্সফার আরএনএ এর ভিতরে ঢুকবে, রাইবোজোমের ভিতরে ঢুকবে। মনে করো এই টিআরএনএটা নিয়ে গেছে মিথিওনাইন নামক অ্যামাইনো অ্যাসিড, সে মিথিওনাইন ওর জন্য বরাদ্দ, অন্য কাউকে নিবে না। তারপরে রাইবোজোম কি করবে? আরেকটু সামনে আগাবে, রাইবোজোমটা হেঁটে আবার সামনের দিকে আগাবে। মনে করো এই আগায় আসলো, আগায় আসলো, তখন কি স্যার হবে? দেখা যাচ্ছে। রাইবোজোম একটা কোডন পড়ার পরে আবার সামনে আগাবে। আগাইলে দ্বিতীয় কোডনটা রাইবোজোমের মধ্যে ঢুকে পড়বে। এটা মনে করো দ্বিতীয় কোডন। দ্বিতীয় কোডনটা মনে করো আছে এ এ ইউ। যখনই এই দ্বিতীয় কোডনটা সে পড়বে, তখন এইটার সাথে যে এন্টিকোডনটা ম্যাচ করে সেই টিআরএনএটাকে সে ডাকবে। এন্টিকোডন এ এর বিপরীতে আসবে কি? ইউ। এ এর বিপরীতে আসবে ইউ, ইউ এর বিপরীতে আসবে এ। তাহলে ইউ ইউ এ, এই টিআরএনএটা আসবে, অন্য কোনোটা আসতে পারবে না, কারণ কোডনটা বলে দিবে কোন এন্টিকোডন টিআরএনএটা আসবে। এবং এই এন্টিকোডন যুক্ত টিআরএনএ যখন আসবে, তখন সে কোন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, তার জন্য ওই যে চার্ট তুমি দেখো, ইউ ইউ এ, এই যে, তার মানে লিউসিনকে নিয়ে আসবে, অন্য কাউকে নিবে না। এই লিউসিন অ্যামাইনো অ্যাসিডটাকে সে নিয়ে ঢুকবে ভিতরে। একটা রাইবোজোমের ভিতরে একসাথে দুইটা কোডন থাকে, দুইটা কোডনের সাথে দুইটা অ্যান্টিকোডন, দুইটা টিআরএনএ, দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, বেশি থাকতে পারে না। কিন্তু যখন দ্বিতীয় কোডনটা ঢোকার পরেও রাইবোজোম সামনে আগায়, তখন কি হয়? তৃতীয় কোডনটা ভেতরে ঢোকে। যখন তৃতীয় কোডনটা ভেতরে ঢোকে, তখন প্রথম যে টিআরএনএটা ঢুকছিল সেই দিক দিয়ে বের হয়ে চলে যায়। কিন্তু ও যাওয়ার সময় এই অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে যায়। কার কাছে রেখে যায়? কারণ এই দ্বিতীয়টা তখন চলে আসে এই চেম্বারে, প্রথম তৃতীয়টা তো ঢুকছে এখানে, আর এইটা তো বাইরে বের হয়ে গেছে। তখন এই দ্বিতীয়টার সাথে যে অ্যামাইনো অ্যাসিড আছে ওর সাথে ওটাকে মাথায় জোড়া লাগাই দিয়ে যায়। একটা ছবি দেখো, তাহলে আরো ভালো বুঝবা। সবাই লাইনে থাকো, হ্যাঁ? আমি একটা ভিডিও দেখাই, সবাই লাইনে থাকো। আমার মোবাইলের স্ক্রিনটা ভেসে আসছে তোমাদের সবার কাছে? হ্যালো, জি স্যার। সবাই এই প্রক্রিয়াটা দেখো, একটা ভিডিও দেখো, তাহলে ভালো বুঝতে পারবা। In prokaryotic cells, translation is initiated by formation of an initiation complex consisting of the 30S ribosomal subunit, formylmethionine tRNA, and messenger RNA. The 50S ribosomal subunit then joins the complex. Proteins called initiate. শব্দ কি শোনা যায়? জি স্যার। সবাই কি কথা শুনতে পাও? আমার কথা এবং ভিডিওর সাউন্ড শোনা যায়? জি স্যার। সবাই দেখো, দেখলে বুঝতে পারবা। দেখবা যে ওই লম্বা যে লাল সুতাটা আছে, যেটাকে মেসেঞ্জার আরএনএ বলে, সেটার কোডন অনুযায়ী একটা ট্রান্সফার আরএনএ আসতেছে, আর সেই ট্রান্সফার আরএনএ এর উপরে আবার একটা গোল লাগানো আছে, ওইটাই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের ভেতরে তিনটা সব অক্ষর দিয়ে একটা সংক্ষিপ্ত নাম দেওয়া আছে, যেমন MYT মানে মিথিওনাইন,
তারপরে দেখতে থাকো। Factors are also involved, but are not shown. The 70S ribosome has two sites to which transfer RNA-carrying amino acids can bind. One is called the peptidyl, or P site, and the other is called the acceptor, or A site. There is also a third site called the exit, or E site, where transfer RNAs are released. The initiating transfer RNA carrying formylmethionine binds to the P site. A transfer RNA that recognizes the next codon and carries the second amino acid then moves into the A site. The formylmethionine carried by the transfer RNA in the P site is then joined to the amino acid carried by the transfer RNA that just entered the A site by a peptide bond. The ribosome now advances a distance of 1 codon, and the transfer RNA that carried the formylmethionine is released at the E site. A transfer RNA carrying the next amino acid now moves into the A site, where the anticodon on the transfer RNA matches the codon on the messenger RNA. The ribosome shifts down by a distance of 1 codon. As the shift occurs, the 2 amino acids on the transfer RNA in the P site are transferred to the new amino acid, and the second transfer RNA is released from the E site. The ribosome continues to move along the messenger RNA, and new amino acids are added to the growing polypeptide chain. Elongation of the polypeptide is terminated when a stop codon moves into the A site. A stop codon does not specify an amino acid and does not have a corresponding transfer RNA. The ribosome dissociates into the 30S and 50S subunits, and the messenger RNA and protein are released. কিন্তু স্যার প্রতিটা কোডনে যে ইফতারের একটা আগেই অ্যামাইনো অ্যাসিড লাইফ বয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত represent ধুয়ে করে থাকুন, সুরক্ষায় 10-10। হ্যাঁ হ্যাঁ In this lesson, I'll show you how to calculate the restoring constant of a torsional pendulum. কি বললা? স্যার বলছে এইখানে যেমন দেখা যাচ্ছে যে প্রতিটা কোডনই এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আসলে তো একাধিক কোডনও করতে পারে একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট, তাইলে তো আবার মানে অনেকগুলো লাগবে। একাধিক কোডন বরাদ্দ থাকে একটা ইয়ের জন্য। একটা দেখো, লাইনে থাকো। এই জন্য অফলাইনে পড়াইলে এগুলো সব ইয়েতে আছে, ভিডিও ইয়েতে দেখানো যায় সাথে সাথে। স্ক্রিনটা আসছে আমার? আরে যন্ত্রণা। না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আসছে। কি অবস্থা, কাজ করে না। লাইনে থাকো। ওকে, সিট আবার আসে না কেন লেখা? সি লেখাটা আসতেছে না কেন? আরে যন্ত্রণা। একটা চার্ট দেখাইতে চাইছিলাম তোমাদেরকে, এখন ওই কি ঝামেলা জানি না। যেখানে সি লেখাটা প্রেস করব সেখানে গেলে ইয়েটা হয়। সি লেখাটা প্রেস করলে আসে না কেন? অন্যগুলো আসে, সি আসে না। আচ্ছা দাঁড়াও, এনটি না, স্টপ শেয়ার দিতে হবে, তা নাহলে হবে না। লাইনে থাকো। একটা টেবিল দেখা যায়।
जी सर এই টেবিলে দেখো দেয়া আছে এই 4টা কোডন এই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাবে, ফিনাইল অ্যালানিনকে নিবে, উপরের দুইটা নিবে ফিনাইল অ্যালানিন আর নিচের দুইটা নিবে লিউসিন। আর এখানে দেখো এই 4টা কোডন সবাইকে নিবে লিউসিন। এখানে চার্ট, এই চার্টটা দেওয়া আছে কোন কোডন আসলে কোন অ্যামাইনো অ্যাসিড যাবে। এটা কিন্তু কোডন অনুযায়ী করা হয়েছে, এন্টি কোডন অনুযায়ী না। চার্টটা সাধারণত কোডন অনুযায়ী করা হয়, অর্থাৎ এমআরএনএ এর মধ্যে যদি এই কোডন আসে তাহলে এর বিপরীত এন্টি কোডন যুক্ত টিআরএনএ যাবে, এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে যাবে। হ্যাঁ স্যার এইটাই বলছি, কিন্তু এনিমেশনটাই মানে প্রতিটা কোডনের জন্য এটা বোঝানোর জন্য বোধহয়। হ্যাঁ, বোঝানোর জন্য, বুঝতে পারছো না? এই চার্টটা কিন্তু করা হয়েছে কোডন অনুযায়ী, অর্থাৎ এমআরএনএ এর মধ্যে যে কোডন থাকবে এইটার অপোজিট এন্টিকোডন টিআরএনএ আসবে, সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডটা ঢুকবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপর আবার একটু আগের পড়ায় যাই। তাহলে এই যে লুপ, 4টা লুপ, তো যে লুপটার মধ্যে এন্টিকোডন থাকে ওই লুপটাকে বলা হয় এন্টিকোডন লুপ। টিআরএনএ এর এই লুপটার নাম হচ্ছে এন্টিকোডন লুপ। আর 5 প্রাইম প্রান্তের সাথে একটা লুপ থাকে, এই 5 প্রাইম প্রান্ত যে পাশে আছে এটাকে বলে ডি লুপ। আর 3 প্রাইম প্রান্তের সাথে একটা লুপ থাকে, এটাকে বলে টি লুপ। লুপ মানে ভাঁজ। আর এই ছোট্ট লুপটাকে বলা হয় এক্সট্রা লুপ। তাহলে মোট 4টা লুপ, 1 2 3 4। ঠিক আছে? তো কয়টা লুপ? দেখো টিআরএনএটা আঁকবা কিভাবে। এই পেজটা যেন ঠিক মতো দিতে পারো। এটার নাম হচ্ছে ডি লুপ, এটার নাম টি লুপ, এটার নাম হচ্ছে এন্টিকোডন লুপ। এটা 5 প্রাইম প্রান্ত, মিউট করো, এটা 3 প্রাইম প্রান্ত। এখন ডি আর টি নামকরণ কেন করা হয়েছে সেটা একটু জানতে চাই। সেটা হচ্ছে এই লুপটার ভিতরে একটা বিশেষ নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে এই ডি লুপের মধ্যে। সেই নাইট্রোজেন যুক্ত ক্ষারের নাম হচ্ছে ডাই হাইড্রো ইউরিডিন। এই স্পেশাল নাইট্রোজেন যুক্ত ক্ষার এই ডি লুপের মধ্যে পাওয়া যায়। ডি লুপে যে নিউক্লিওটাইড আছে তার মধ্যে এই বিশেষ নাইট্রোজেন যুক্ত ক্ষার পাওয়া যায়। এইখান থেকে এই ডি নামটা নেওয়া হয়েছে। ডাই হাইড্রো ইউরিডিন নামক একটা বিশেষ নাইট্রোজেন যুক্ত ক্ষার পাওয়া যায়। আর টি লুপের মধ্যে পাওয়া যায় থাইমিন সিউডোসাইটোসিন, এই নামের একটা বিশেষ নাইট্রোজেন যুক্ত ক্ষার এই টি লুপে যে নিউক্লিওটাইড আছে তার মধ্যে পাওয়া যায়, সেই জন্য এই টি লুপ নাম দেওয়া হয়েছে। তাহলে এন্টিকোডন লুপ হচ্ছে যে লুপের মধ্যে এন্টিকোডন থাকে, ডি লুপ হচ্ছে যে লুপের মধ্যে ডাইহাইড্রোইউরিডিন নামক নাইট্রোজেন যুক্ত ক্ষার বেশি বেশি থাকে, আর টি লুপ হচ্ছে যে লুপের মধ্যে থাইমিন সিউডোসাইটোসিন নামক নাইট্রোজেন যুক্ত ক্ষার বেশি বেশি থাকে। বুঝতে পারছো? जी सर আচ্ছা, একটা ট্রান্সফার আরএনএ এর ওজন সাধারণত 20 থেকে 30,000 ডালটন পর্যন্ত হয়ে থাকে। 20,000 থেকে 30,000 ডালটন। আর ট্রান্সফার আরএনএটা সাধারণত সাইটোপ্লাজমের মধ্যেই পাওয়া যায়, এবং একটা কোষে যে পরিমাণ আরএনএ পাওয়া যায় তার 15% আরএনএই হচ্ছে ট্রান্সফার আরএনএ। তাহলে এই যে গঠনটা দেখতে, এই যে পেঁচানো ভাঁজ করা, এটাকে দেখতে অনেকটা লবঙ্গ গাছের পাতার মতো মনে হয়। সেই জন্য বিজ্ঞানী স্ট্রাসবার্গার এই ট্রান্সফার আরএনএর এই গঠনটাকে বলেছেন লবঙ্গ, ইংরেজি তো ক্লোভ, তোমরা জানো না, ক্লোভ মানে লবঙ্গ। সেই জন্য এই গঠনটাকে উনি নাম দিয়েছেন কি? ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল। ট্রান্সফার আরএনএর এই গঠনটাকে কি বলে? क्लोवर लीफ मॉडल ক্লোভার লিফ মডেল। তো এই তো হয়ে গেল ট্রান্সফার আরএনএর গঠন। আমরা আরেকটা ভিডিও দেখি ওই ট্রান্সলেশনের, লাইনে থাকো। ট্রান্সলেশনটা কিন্তু ট্রান্সফার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ দুইটার সমন্বয়ে হয়, এবং একসাথে আমাদের টিআরএনএ এর গঠন পড়া হয়ে গেল,
এমআরএনএ এর গঠন পড়া হয়ে গেল। এবার এই দুইটা একসাথে যে ট্রান্সলেশন করে মেসেঞ্জার আরএনএটার যে মেসেজ গুলো পড়া হয় সেই অনুযায়ী যে প্রোটিন তৈরি হয় সেটাও কিন্তু আমরা একই সাথে পড়ে ফেললাম। এই ভিডিওটা দেখো, যেখানে তুমি দেখতে পাবা একই সাথে কিভাবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে আর সেই এমআরএনএ দিয়ে ট্রান্সলেশন হচ্ছে। অসংখ্য ভিডিও আছে, তোমরা নিজেরাও দেখতে পারো ইউটিউবে। Here is a cell, the basic unit of all living tissue. In most human cells, there is a structure called the nucleus. The nucleus contains the genome. In humans, the genome is split between 23 pairs of chromosomes. Each chromosome contains a long strand of DNA, tightly packaged around proteins called histones. Within the DNA are sections called genes. These genes contain the instructions for making proteins. When a gene is switched on, an enzyme called RNA polymerase attaches to the start of the gene. It moves along the DNA, making a strand of messenger RNA out of free bases in the nucleus. The DNA code determines the order in which the free bases are added to the messenger RNA. This process is called transcription. Before the messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. This involves removing and adding sections of RNA. The messenger RNA then moves out of the nucleus into the cytoplasm. Protein factories in the cytoplasm, called ribosomes, bind to the messenger RNA. The ribosome reads the code in the messenger RNA to produce a chain made up of amino acids. There are 20 different types of amino acid. Transfer RNA molecules carry the amino acids to the ribosome. The messenger RNA is read 3 bases at a time. As each triplet is read, a transfer RNA delivers the corresponding amino acid. This is added to a growing chain of amino acids. Once the last amino acid has been added, the chain folds into a complex 3D shape to form the protein. বুঝতে পারছো না? জি স্যার। এখন শোনো, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আসে প্রোটিন তৈরি করে, কিভাবে বন্ড করে সেটা বলি। ধরো একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এরকম RCHNH2COOH, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা কার্বক্সিল মূলক আর একটা অ্যামিনো মূলক থাকে। মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, নাম হচ্ছে গ্লাইসিন। এর পাশে আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিড যখন আসে সেটা আমি এমন ভাবে আঁকবো, এই অ্যামিনো মূলকটা NH2টা এর কার্বক্সিল মূলকের কাছাকাছি রাখবো, NH2, এই NH2 এ দিলাম, এই কার্বন এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, একটা R আছে এলিফ্যাটিক চেইন, আর একটা আছে COOH। তার মানে RCHNH2COOH একই জিনিস, এই বাম পাশেটার এটা একই, তাহলে আর এর মানটা ভ্যারি করবে। মনে করো এটার নাম লিউসিন। তাহলে এখন কি করলাম, আমি দুইটা অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি রাখলাম, এইটার কার্বক্সিল মূলক আর এইটার অ্যামিনো মূলক পাশাপাশি থাকবে। তখন এই দুই মূলকের ভেতর থেকে এক অণু পানি অপসারণ হবে, এখান থেকে OH আর এখান থেকে H, H2O এক অণু পানি হয়ে চলে যাবে। তখন এই অক্সিজেনের একটা হাত খালি হবে, নাইট্রোজেনের একটা হাত খালি হবে, তখন এখানে একটা বন্ড তৈরি হবে। এই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলের অক্সিজেনের সাথে ওই অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলকের নাইট্রোজেনের সাথে একটা নতুন বন্ড তৈরি হবে, যাকে বলে পেপটাইড বন্ড। কি বন্ড?
পেপটাইড peptide এইভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত হয়, এই যে এরকম কার্বক্সিল মূলক আর অ্যামিনো মূলকের মধ্যে পেপটাইড বন্ড গুলো তৈরি হয়। এইভাবে যখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তখনই তাকে বলে পলিপেপটাইড, আর সেটাই হচ্ছে প্রোটিন। এবং এই প্রোটিনটাই ওই রাইবোজোমের মধ্যে তৈরি হতে থাকে। তারপর যখন স্টপ কোডন চলে আসে মেসেঞ্জার আরএনএর, রাইবোজোমের দুইটা অংশ খুলে আলাদা হয়ে যায়, আর রাইবোজোমের ভেতর থেকে ওই প্রোটিনটাও বাইরে বের হয়ে আসে। সেই প্রোটিনটাই পরিণত হয় এনজাইম অথবা হরমোনে, কারণ এনজাইম এবং হরমোন এরাই হচ্ছে প্রোটিন। এরাই গিয়ে কোষের ভিতরে সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তোমার কোষের ভিতরে কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যাই হোক, সেটা এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার একটা অর্গানের সাথে আরেকটা অর্গান কিভাবে কাজ করবে না করবে সেটা কমিউনিকেট করে এই হরমোন। একটা জীবের সমস্ত বৈশিষ্ট্য এই এনজাইম এবং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এই এনজাইম আর হরমোন কে তৈরি করে? রাইবোজোম। কিভাবে তৈরি করে? মেসেঞ্জার আরএনএ অনুযায়ী, মেসেঞ্জার আরএনএ যেভাবে আছে সেরকম। এখন মনে করো এটা যদি গ্লাইসিন হয়, এটা লিউসিন, এটা সিরিন, এটা থ্রিওনাইন, এই প্রোটিনটা যেরকম হবে, আর একটা যদি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স এরকম হয়, এটা টাইরোসিন, এটা ট্রিপ্টোফ্যান, এটা লাইসিন, এটা আর্জিনিন, দুইটার অ্যামাইনো অ্যাসিড তো একরকম নয়, দুইটা আলাদা আলাদা। তাই এই এনজাইমটা হবে একরকম, এই এনজাইমটা হবে আরেক রকম। এই এনজাইমটা যে বিক্রিয়া কন্ট্রোল করবে, যে রকমের বিক্রিয়া কন্ডাক্ট করবে, আরেক রকমের বিক্রিয়া কন্ডাক্ট করবে। এই কারণে এই এনজাইমের বিক্রিয়ার কারণে এই ব্যক্তি বা এই কোষ যে আচরণ করবে, এই কোষ সেই আচরণ করবে না, অন্য রকমের আচরণ করবে, কারণ বিক্রিয়াটা তো বদলে যাবে। তাহলে এই এনজাইম বা হরমোনটা উৎপাদন নির্ভর করে মেসেঞ্জার আরএনএর কোডনের উপর। এই অ্যামাইনো অ্যাসিডটাকে আসতে বাধ্য করছে কোডন, এই অ্যামাইনো অ্যাসিডটাকে তারপরে আনছে টেনে কে? কোডন। কোডন যেরকম ছিল অ্যামাইনো অ্যাসিড গুলো সেরকম আসতে বাধ্য হয়েছে। কোডনের উপরে নির্ভর করে এই মেসেঞ্জার আরএনএর যে কোডন, তার উপর নির্ভর করে কোন অ্যামাইনো অ্যাসিড গুলো কোনটার পর কোনটা আসবে। আর এই মেসেঞ্জার আরএনএ কার উপর নির্ভর করে? ডিএনএর উপর নির্ভর করে। এই জন্য যার ডিএনএর ভিতরে যে রকমের বেস সিকোয়েন্স আছে, তার মেসেঞ্জার আরএনএ ঠিক সেরকম হবে। যার মেসেঞ্জার আরএনএ যেরকম, তার এনজাইম বা হরমোন প্রোটিনটাও হবে সেরকম, আর তার বিক্রিয়া হবে ওরকম, দেহের বৃদ্ধি, বিকাশ, আচার আচরণ হবে ওরকম। এই কারণে একটা জীবের সাথে আর একটা জীবের এত পার্থক্য। বুঝতে পারছো না পারো নাই? স্যার বুঝতে পেরেছি। এই কারণেই এনজাইম আর হরমোনকে বলা হয়, প্রোটিনকে বলা হয়, এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। কেন? কারণ এই প্রোটিন অনুযায়ী জীবনের সমস্ত কিছু এক্সপ্রেস হয়, এক্সপোজ হয়। তো আজকে এটুকুই, সবাই ভালো থাকো। আমি ট্রান্সফার আরএনএর গঠনটা দিয়ে দিব। আগামী ক্লাসে এই ট্রান্সলেশনটা নিয়ে আরেকটুখানি কথা বলবো। আজকে ভিডিওতে যা দেখছো তো দেখছো, আরেকটুখানি কথা বলবো ট্রান্সলেশন নিয়ে। তারপরে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন, মানে ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হতে দেখলাম, মেসেঞ্জার আরএনএ, সেটা কিভাবে তৈরি হয় সেটাও একটুখানি বলবো। তারপরে আমাদের চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে। তারপরে জিন কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলবো। চ্যাপ্টারটা আর 2-1টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।